আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নিবন্ধন পরীক্ষার যে রিটেন পরীক্ষা রিটেন সিলেবাস পার্ট এ সেটার মালিকানা সরি আর্থিক আয় বিবরণ নিয়ে আলোচনা করতেছিলাম। তো প্রথমে আমরা বিশদ আয় বিবরণ প্রস্তুত করার যে রুলসটা অর্থাৎ বেসিক ধারণাটা এটা অলরেডি হয়ে গেছে। তো আজকে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী এবং এটা এক মালিকানার জন্য মালিকানা সত্ত্ব বিবরণী এক মালিকানা এবং অংশীদারি প্রতিষ্ঠানের জন্য যেটা হয় মালিকানা সত্ত্ব বিবরণী এটা প্রস্তুত করে দেখাবো এবং সাথে কি বলে এটা আর্থিক বিবরণী যেটা আছে সেটা প্রস্তুত করে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে সংরক্ষিত আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী যেটা কোম্পানির, আর সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত না করে কীভাবে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হয় সেটা এরপরে ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখি যে প্রতিষ্ঠানের নাম, মালিকানা সত্ত্ব বিবরণী, তারিখ, তারপর ছক এভাবে হবে। প্রথমে বিবরণ, তারপর টাকা। হ্যাঁ, প্রথমে মূলধন আসবে অর্থাৎ রেয়ামিলে যে আমাদের অঙ্ক রেয়ামিল থাকবে সেখানে মূলধন একটা দেওয়া থাকবে। সেই মূলধনটা আমি আমার পছন্দ মতো নিয়েছি 1,00,000 টাকা। তো সেটা আসবে। যদি ওই অঙ্কে অতিরিক্ত মূলধন নিয়ে আসে তাহলে অতিরিক্ত মূলধন যোগ হবে এবং আয় ব্যয় হিসাব করার পর যে নেট মুনাফাটা আমরা পাবো এই নেট মুনাফা মূলধনের সাথে যোগ হবে। যদি ক্ষতি হয় তাহলে বাদ যাবে। আচ্ছা, যদি মালিক কর্তৃক উত্তোলন করে তাহলে উত্তোলনটা এই মূলধন থেকে বাদ যাবে, এজন্য বিয়োগ করতে হবে মূলধন উত্তোলন। ঠিক উত্তোলনের সুদটাও কিন্তু বাদ যাবে, উত্তোলন বাদ যাবে, উত্তোলনের সুদটাও বাদ যাবে। আয়কর এটা যেহেতু একদম মালিকের ব্যক্তিগত, এটা উত্তোলনের মতোই, এটাও বাদ যাবে। তো মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ, নিট মুনাফা যোগ এবং ক্ষতি বিয়োগ। এর পর উত্তোলন সম্পর্কিত যা আছে উত্তোলনের সুদ এবং আয়কর এই তিনটা বাদ দিতে হবে যদি অঙ্কে থাকে। তারপরে এখানে আরেকটা জিনিস আছে যে মূলধনের সুদ যদি আসে তাহলে মূলধনের সুদটাও কিন্তু এটার সাথে যোগ হবে। এরপরে বের হবে আমাদের মালিকানা সত্ত্ব, যত টাকা আসবে অত টাকা, এবং এই মালিকানা সত্ত্ব আমাদের উদত্ত পত্রের দায় এবং মালিকানা সত্ত্ব যেখানে আছে সেটার সাথে যোগ হবে। তো মালিকানা সত্ত্ব বিবরণী আমরা প্রস্তুত করে দেখালাম। এখন আর্থিক অবস্থা বিবরণী। তো সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের কোম্পানির যে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয় এবং মালিকানা সত্ত্ব বিবরণী, অথবা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত না করে কীভাবে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হয় সেটা আমরা পরের ক্লাসে দেখাবো এবং এর সম্পর্কিত যত সমন্বয়গুলো আছে এক ক্লাসে সব দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা বেসিকটা বুঝি যে আর্থিক অবস্থার বিবরণী যে কীভাবে প্রস্তুত করতে হয়। এটা অত্যন্ত সহজ, আমরা ইন্টারমিডিয়েটে করছি, আবার অনার্সেও করছি। তো বিবরণ টাকা তিনটা ঘর আমরা লিখব। আচ্ছা, প্রথমে সম্পদগুলো আসবে। আমরা এটা উলম্ব ছকেও করতে পারি অথবা টি ছকেও করতে পারি। তো চলতি সম্পদের মধ্যে সম্পদে কিন্তু ক্লাসিফিকেশন করতে হবে। প্রথমে চলতি সম্পদগুলো আসবে। তো চলতি সম্পদের আমাদের যেগুলো আসে সাধারণত নগদ, ব্যাংক জমা, বিবিধ দেনাদার। তো বিবিধ দেনাদার থেকে কিন্তু অনাদায়ী পাওনা বাদ দিতে হবে। যদি এটা সমন্বয়ে থাকে অনাদায়ী পাওনাটা বাদ দিতে হবে এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি নির্ধারণ করতে বলে সেটাও কিন্তু বিবিধ দেনাদার থেকে বাদ যাবে। আচ্ছা, আমি যখন সমন্বয়ে আলোচনা করব তখন এগুলো আবার বলে দিব। শুধু সম্পদগুলো নিয়ে আলোচনা করি। তাহলে বিবিধ দেনাদার, প্রাপ্য বিল, অব্যবহৃত মণিহারি, যে মণিহারিটা আমরা ব্যবহার করবো সেটা আমাদের সম্পদ, অগ্রিম প্রদত্ত খরচ, কোনো খরচ যদি অগ্রিম প্রদান করি সেটাও আমরা জানি সম্পদ, এবং সমাপনী মজুত পণ্য, এটা সমন্বয়ে থাকে সমাপনী মজুত পণ্য। আমি কয়েকটা নিয়ে আসছি, এর বাইরেও আরও চলতি সম্পদ থাকতে পারে। তো যত চলতি সম্পদ থাকবে এখানে চলতি সম্পদের এখানে আসবে, এসে মোট চলতি সম্পদ আসবে। এরপরে আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থাৎ বিনিয়োগ যদি দীর্ঘমেয়াদী হয়, যেমন পার্সেন্ট দেওয়া থাকে অনেক সময়, পার্সেন্ট দিয়ে সরকারি ট্রাস্ট বা সিকিউরিটিতে বিনিয়োগ, শেয়ার ডিবেঞ্চার এবং বন্ডে বিনিয়োগ, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, এবং কোনো একটা পার্সেন্টেজ দেওয়া থাকলে যদি বলে যে 10% বিনিয়োগ, সেটাও দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলোও এখানে চলে আসবে। তাহলে চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। 3 নম্বর স্টেপে আসবে আমাদের স্থায়ী সম্পদ, অর্থাৎ চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসার পরে স্থায়ী সম্পদ, অর্থাৎ প্রতিষ্ঠানের যে স্থায়ী সম্পদগুলো আছে সেগুলো আসবে। তো স্থায়ী সম্পদের ক্ষেত্রে যে সম্পদগুলোর অবচয় বা অবলোপন ধার্য করতে বলবে সেটা কিন্তু আমাদের বাদ যাবে। যেমন আসবাবপত্র আমি বাদ দেখাইছি, অবচয় একটা টাকার অঙ্ক থাকবে। যন্ত্রপাতি অবচয় যদি ধরতে বলে অবচয় বাদ দেওয়ার পর আসবে। অফিস সরঞ্জাম অবচয় বাদ দেওয়ার পর আসবে। ইজারা অবলোপন করার পরেই আসবে যদি করতে বলে, আর না হলে যদি অবচয় না করতে বলে তাহলে যা টাকা আছে সেটাই আমরা নিয়ে আসবো এই পাশে। যদি কাজ করতে বলে তাহলে প্রথম কলামে আসবে, আর যদি কাজ না করতে বলে তাহলে দ্বিতীয় কলামে আসবে।
এবার হলো প্যাটেন্ট, ট্রেডমার্ক, ভূমি, সুনাম ইত্যাদি, অর্থাৎ যত প্রকার স্থায়ী সম্পদ একটা প্রতিষ্ঠানে হতে পারে সমস্ত প্রকার স্থায়ী সম্পদ এখানে আসবে। তাহলে প্রথমে হলো চলতি সম্পদ, তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এরপর হচ্ছে স্থায়ী সম্পদ, এরপরে অন্যান্য সম্পদও থাকতে পারে, যদি অন্যান্য সম্পদ থাকে সেটা আমরা নিয়ে আসবো। এরপরে আমরা সব সম্পদ যোগ করে যেটা পাবো এটা হলো মোট সম্পদ। তো সম্পদগুলো আমরা হচ্ছে হিসাব ক্লোজ করে দিব। এরপরে হলো আমরা দায় এবং মালিকানা সত্ত্ব, দায় এবং মালিকানা সত্ত্ব, একটা প্রতিষ্ঠানের যে দায় এবং মালিকের যে মালিকানা সত্ত্ব আছে সেটা আমরা ক্রেডিট পাশে আসবে, এটা উলম্ব ছক, এই জন্য ধারাবাহিকভাবেই আসবে। তো দায় এবং মালিকানা সত্ত্ব প্রথমে হচ্ছে স্বল্প মেয়াদী বা চলতি দায় যেগুলো, যেমন প্রথমে চলতি সম্পদ আসতো, এখানে আমরা চলতি দায়গুলো নিয়ে আসবো। তো চলতি দায় যেগুলো হতে পারে আমি কিছু নিয়ে আসছি, এখানে হলো বিবিধ পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া খরচ, ব্যাংক জমাতিরিক্ত, অগ্রিম প্রদত্ত আয়, ঋণের বকেয়া সুদ, অদাবিকৃত লভ্যাংশ, এগুলো সব চলতি দায়, আমাদের প্রতিষ্ঠানের জন্য এগুলো চলতি দায়, এই জন্য এগুলো এখানে আসবে। এছাড়াও আরও দায় থাকতে পারে যেগুলো চলতি সম্পদ এবং চলতি দায়। আমরা চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী দায়, এগুলা অবশ্যই ভালো ধারণা রাখতে হবে, তাহলে আমাদের অঙ্কটা সাজানো সহজ হবে। এরপর হলো দীর্ঘমেয়াদী দায়, যেগুলো দীর্ঘমেয়াদী অর্থাৎ 1 বছরের জন্য 1 বছরের বেশি যে দায়গুলো আছে, যেমন জামানতি ঋণ বা বন্ধকি ঋণ, জামানতের বন্ধকি ঋণ, ডিবেঞ্চার, জামানতবিহীন ঋণ হতে পারে, তারপর হচ্ছে অধীনস্থ কোম্পানি হতে গৃহীত ঋণ, অর্থাৎ দীর্ঘমেয়াদ, যেগুলোর মেয়াদ সাধারণত বেশি হয় দীর্ঘমেয়াদী দায়, এই দীর্ঘমেয়াদী দায়গুলো আসবে। তাহলে চলতি দায়, তারপর হলো দীর্ঘমেয়াদী দায়, তাহলে মোট দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ এরপরে আসবে কিন্তু মূলধন বা মালিকানা সত্ত্ব, অর্থাৎ আমরা যে মালিকানা সত্ত্ব বিবরণীতে যে ব্যালেন্সটা নিয়ে আসছি ওই মালিকানা সত্ত্ব বিবরণীটা কিন্তু এখানে আসবে। এরপর সমস্ত সম্পদ যেমন যোগ করছি ঠিক চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা যোগ করে আমাদের মোট সম্পদ যত হচ্ছে এবং দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করে দুইটাই কিন্তু একই হবে। যদি দুইটা একই হয় তাহলে আমাদের বুঝবো যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। তো এটাই হলো হচ্ছে আমাদের এক মালিকানা প্রতিষ্ঠান বা অংশীদারি প্রতিষ্ঠানের যে উদত্তপত্র বা আর্থিক বিবরণী, এটা প্রস্তুত করার নিয়ম। এরপরে কোম্পানির যে একটা ব্যাপার আছে, কোম্পানির শেয়ার থাকলে কি হবে, সঞ্চিতি, বিভিন্ন রকম আয়কর সঞ্চিতি, তারপর লভ্যাংশ, এগুলোর জন্য আলাদা একটা ক্লাস নেক্সটে দেওয়া হবে। তো আসলে সময়ের অভাবে প্রতিদিন নিয়মিতভাবে ক্লাস দেওয়া হচ্ছে না, যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা পাশে থাকবেন এবং যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে তাহলে আমাদের সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার নিয়ম এবং হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করার যে শেয়ার বা মূলধন, এখানে মূলধন যেমন আসে ওখানে হচ্ছে শেয়ার সম্পর্কিত বিভিন্ন অগ্রাধিকার, অবহার, তারপর হচ্ছে অধিহার, এগুলো সম্পর্কিত আলোচনা এর পরে আসবে। এবং সমস্ত প্রকার সমন্বয়, এটা অনেক ইম্পর্টেন্ট। আর্থিক বিবরণী সমস্ত প্রকার সমন্বয় আমি চেষ্টা করব সব সমন্বয়, যতগুলো সমন্বয় হতে পারে সবগুলো নোট করে কোনটা কোথায় কাজ হবে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।